রাজনীতির একটা কথা বলছিলেন যে রাজনীতি নিয়ে পলিটিক্স করার হচ্ছে, শরীফ ভাই বলছিলেন। আপনি কি দেখছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে আমরা অবস্থান দেখছি? না না, আমি শরীফের শেষের থেকে যদি শুরু করি, আপনি মনে করেন যে চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিলেন। আপনার কাছে তো একটা প্রাইমে ফেসি মানে প্রাথমিক কিছু একটা ইনফরমেশন আপনার কাছে আছে। আপনি নিলেন কাকে? একজন এমপির ছেলেকে। ৫৫ বছর বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা নাই যে এমপির ছেলেকে এর উপরে নিয়ে যাবেন। জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার আগে ৭-৫ বহু ভাবতে হবে এবং নিশ্চিত না হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া যায় না। তারপরে নিয়ে আপনি যদি দেখেন যে না সংশ্লিষ্টতা পাওয়া যায় না, ছেড়ে দিলেন, এই নেওয়াটা তো বিরাট অপরাধ বাংলাদেশের রাজনীতিতে। এমপির ছেলেকে ন্যায় কীভাবে জিজ্ঞেস করতে? তাহলে কি লোক দেখানো? আপনি বলেন না শরীফ ভাই, ৫৫ বছর আমি কল্পনা করতে পারি এমপির ছেলেকে আমি ডেকে নিয়ে যাব, তারপরে অ্যাবসার্ড। এটা দিয়ে আপনি আইনের শাসন এস্টাবলিশ করতে পারবেন না জনগণের কাছে। ইট ইজ ভেরি ক্লিয়ার, মানুষ এখন বোঝে সব। এটা যদি ক্লিয়ারই মানে এস্টাবলিশই করতেন তাহলে আমার পৃথক সচিবালয়, বিচার বিভাগের সচিবালয়টা আপনারা বন্ধ করতেন না। কাজে এগুলো পরিষ্কার। জামাতের আমিরের একটা কথা বলছে উনি, সেই হিসাবে তো জামাত বিরাট অফেন্স করছে। কোন অর্থে আমি বলি, জামাতে আমির বলছিলেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, এবং যদি কোন তার দলের কেউ ভিকটিম হয়ে থাকে, তারা যদি কোনো স্পেসিফিক মামলা করে সেটা তো ভিন্ন মামলা, সেটার জন্য তারা সহায়তা করবে। কিন্তু এই যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম যে কথাটা বলছে, সেক্ষেত্রে ৩২ নম্বরে জড়ো হবে সেই কল্পনার ভিত্তিতে আপনি কি আগাম জড়ো হইছেন? আপনার পিছনে শক্তিটা কে তাহলে? কারণ আপনি জানতেছেন যে মিডিয়া আপনাকে কোঅপারেট করে না, আপনি স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে আইডেন্টিফাইড, আপনি বিএনপির সাথে বন্ধুত্ব ছিল এখন শত্রুতা হয়েছে, তারপরে আপনি ওখানে কেন গেলেন? কি আপনাকে কেউ পরামর্শ দিচ্ছে আড়ালে? কারণ আমার কাছে মনে হয় যে জুলাইয়ের আন্দোলনের কথাটা বলল শরীফ ভাই, আমি সেই জায়গাটাই বলি, আমরা জুলাই জুলাই নিয়ে চিৎকার করতেছি, আমরা মুখে ফেনা তুলে ফেলছি, শরীফ ভাইও ফেনা তুলছেন, কি চিৎকার করে আমরা সংস্কার চাই। কিন্তু আপনি দেখেন তো পার্লামেন্টে যে ৩টা দল আছে তাদের ভিতরে কিন্তু জুলাই সনদ নিয়ে চিৎকার এখন আর নাই, গণভোটের নিয়ে চিৎকার নাই। যেমনিভাবে একটু আগে বললাম, যারা গুমের শিকার তার ওয়াইফ এমপি হয়েছে, যার বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তার ছেলে আবার ছিল আয়নাঘরে, সে আবার এমপি হয়ে সব ভুলে গেছে। আমার কাছে তো মনে হয় একটা পরিষ্কার স্টাবলিশ করলেন, একটা সমঝোতার পার্লামেন্ট হয়েছে, যে কারণে গণভোটের জন্য চিৎকার করে না তারা কেউ। আমার তো দরকার নাই, আপনার মতো লোক পার্লামেন্টে না থাকলে কিছু আসে যায় না বিরোধী দল যারা আছেন, বিকজ আপনাদের উপরে তো সরকার নির্ভরশীল না। 213টা সিট তারা পেয়েছে। তাহলে আপনারা যখন জুলাই সনদ দিয়ে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সমঝোতার পার্লামেন্ট করলে আলটিমেটলি যদি আওয়ামী লীগ মাঠে আসে আর যদি একটা আনস্টেবল সিচুয়েশন হয়, ক্ষতিগ্রস্ত হবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ক্ষমতাসীন দল। কারণ ক্ষমতাসীন দল কি শর্তে হয়? যে বিরোধী দলে থাকে তার তো হারানোর কিছু নাই, আর এমন বিরোধী দল তার তো ডিপেন্ড করারও কিছু নাই। তো আজকে জামাতের যে ৬৮টা সিট আমরা এতদিন জোর গলায় বলছি, এখন তো তাদের অ্যাক্টিভিটিসে তো মনে হয় যে জুলাই সনদ বাস্তবায়ন তারাই চায় না। তাহলে র্যান্ডম আপনার এই ইস্যুতেই তো আপনি গেছেন পার্লামেন্টে, এই ইস্যু বলেই আপনি ভোট নিছেন। আপনাদের যদি কোনো জোয়ার আইসে থাকে এনসিপি জামাত জোটের, সেটাও এই ইস্যুতে আইসে, কিন্তু হোয়াই ইউ আর কিপিং সাইলেন্ট? সংসদে বিরোধী দল হিসাবে আপনারা নানান আলাপ করেন, এই ওয়াশিং মেশিন লাগবে, মাইক্রোওয়েভ লাগবে, সব আলাপই করেন, ভালো কথা। তাহলে এই আলাপটা কোথায়? আমরা তাহলে এখানে চিৎকার করব কেন? আপনারা পার্লামেন্টে গিয়ে একেবারে চুপচাপ বসে গেলেন। এই সমঝোতার রাজনীতি যদি হয়, প্লাস এই যে ৩২ নম্বরে যে ঘটনা ঘটলো, তাতে আলটিমেটলি আমার কাছে মনে হয় যে এই বর্তমান যে সরকার তার ভিতরে ডিপ স্টেট আছে কিনা। কারণ দৌড়াচ্ছেন তাহলে একা তারেক রহমান সাহেবকে কিন্তু এটা নিয়ে ভাবতে হবে প্রচণ্ড রকমের। কারণ ওনার তো স্টেবল থাকতে হবে, সরকার হিসেবে যদি স্টেবল না থাকেন। উনি আজকে চায়না সফরে গেছেন এবং উনি মালয়েশিয়া সফর করে চায়না গেছেন। যে কথাটা আমি বারবার বলি, বাংলাদেশে কিন্তু এখন মেইন লড়াইটা কিন্তু ভূ রাজনীতির আধিপত্য নিয়ে। এখানে আধিপত্য বলতে কি, এক একজনের আধিপত্য এক এক রকম। তিনটেই কিন্তু বাংলাদেশের কাছে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি পরাশক্তি। আমি আবারও বলছি, প্রত্যেকে পরাশক্তি। ইন্ডিয়া, আমেরিকা, চায়না। সেখানে উনি মালয়েশিয়া দিয়ে চায়না গেছেন। ইনফ্যাক্ট
ইনফ্যাক্ট একটা লড়াই এখানে শীতল লড়াই চলতেই থাকে বাংলাদেশে কনস্ট্যান্ট, যে প্রধানমন্ত্রী বা ক্ষমতা টেক ওভার করার পর ভারত এবং চায়নার ভিতরে লড়াই চলে। দুইটা দেশই প্রত্যাশা করে আমার দেশ আগে ভিজিট করুক, এটা কিন্তু একটা শীতল লড়াই আছেই। সুতরাং প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় চায়নায় গেছেন, ইনফ্যাক্ট যদি আপনি অফিসিয়ালি ধরেন আপনি 10টা দেশ ঘুরতে পারেন, কিন্তু চায়না এবং ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া ভাববে আমার দেশে আগে আসুক, চায়নার আগে আসুক, আর চায়না ভাববে ইন্ডিয়ার আগে আমার কাছে আসুক। কাজে এই যে মালয়েশিয়া যেটা থার্ড কান্ট্রি উনি দেখাচ্ছেন, এটা মানুষ সবাই ধরে নিবে, এই ত্রিভুবনের যারা আছেন আমেরিকা, চায়না এবং ইন্ডিয়া, তারা ধরে নিবেন ওয়ান ওয়ে টু চায়না, সে মালয়েশিয়া গেছে, মানে মালয়েশিয়া যায় নাই, ওয়ান ওয়ে টু চায়না। দ্যাট ইজ দ্য নর্মাল থিওরি। সুতরাং সেক্ষেত্রে আমি কিন্তু এটা দোষ দিচ্ছি না, কারণ চায়না আমাদের অবকাঠামোগত যে বন্ধু মারাত্মক, চায়না আমার ফিনান্সিয়াল বন্ধু। অনেকে বলে না যে আপনার এই যে চায়নায় ইন্ডিয়া শেখ হাসিনাকে দীর্ঘদিন ক্ষমতায় রাখছে ইত্যাদি ইত্যাদি বলে, বরং আমি মনে করি যে চায়না একটা বিরাট ব্যাকিং দিছে তাকে। কেন ব্যাকিং দিছে আমি বলি, আপনি কি মনে আছে 2018 নির্বাচনের পর ফলোইং ডেতে ফলাফল হয়েছে, পরদিন চায়না অ্যাম্বাসেডার তাকে কিন্তু শুভেচ্ছা জানাইছে, তাই না? 24 নির্বাচন সেম, তাকে শুভেচ্ছা জানাইছে। তার মানে কি, চায়না এমন একটা দেশ, আমার কাছে গণতান্ত্রিক দেশ না অগণতান্ত্রিক দেশ ইমমেটেরিয়াল, কিন্তু আমার কথা হলো আমার ফেভারে কি আছে। তো এখন ভারতের সাথে আবার ভারতের জন্য কিন্তু শেখ হাসিনা বিরাট অ্যাসেট, সেই অ্যাসেট বলেই তো শেল্টারটা ওইখানে পাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে অবকাঠামোর নামে চায়না ঢুকতে ঢুকতে শেখ হাসিনাকে গিলে ফেলেছে যখন চায়না, যখন মনে হয়েছে, তখন কিন্তু তার যাওয়ার সময় ঘনায় আসছে। এবং ঠিক সেই সময়টায় আপনি মনে আছে লাস্ট ভিজিটে কিন্তু উনি 5 দিনের সফর শর্ট করে চলে আসছে। তার মানে সেই সময় আমার যে এই যে ভূ রাজনীতিটা সুপার ম্যাচিউরড হয়েছিল, এই সুপার ম্যাচিউর যখন হয়েছে তখন 3 দেশের সাথে উনি ব্যালেন্স করতে পারেন নাই। চায়না থেকেও 1.5-2 দিন আগে চলে আসছেন, পিঠার আসছে হাঁসের মাংস খাওয়াইয়া তিরস্কার করছেন, এবং ফাইনালি অন গুড ফেথ, অন গুড আন্ডারস্ট্যান্ডিং তাকে চলে যেতে হয়েছে, সামাল দিতে পারেন নাই। কেন বলছি কথাটা, ঠিক সেই তপ্ত আগুনটার উপরে কিন্তু আজকে তারেক রহমান সাহেব এসে বসছেন। তারেক রহমান সাহেব এই যে চায়না গেছেন, এখানে কিন্তু এই মুহূর্তে চায়না এবং আমেরিকা বিরাট ব্যালেন্স করার ব্যাপার, এবং চায়না ইন্ডিয়া দুইটা যদি ব্যালেন্স করে রাখতে পারেন, চায়না এবং আমেরিকা যদি ব্যালেন্স করে রাখতে পারেন, সেক্ষেত্রে হয়তো ইন্ডিয়ার জন্য একটু ইন্ডিয়ার তার সামাল দেওয়া একটা ইজি হতে পারে। আর যদি মনে করেন চায়না সফরের পর আমরা দেখব কী রেজাল্ট নিয়ে আসলেন, মালয়েশিয়াতে কী রেজাল্ট নিয়ে এলেন, আমেরিকা কিভাবে দেখছে এটা, তার সাথে যদি আপনি এই পরিস্থিতিগুলো মিলান যে তারেক রহমান সাহেবের পাশে যারা আছেন তাদের ভিতর কি সবাই তারেক রহমান মুখী, সবাই কি তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত নিতেছেন তার সাথে ঐক্যমত? যদি ঐক্যমত থাকে তাইলে এক হিসাব, ঐক্যমত যদি না থাকে, আপনার ঘরের ভিতরেই যদি ডিভিশন থাকে, সুতরাং আপনার কঠিন অবস্থা। তা আজকে যারা জুলাই সনদ নিয়ে আমরা চিৎকার করি, এবং এই জুলাই সনদের নামে আবার কোনো আন্দোলন হয় কি না, আমি জুলাই সনদের পক্ষে, কিন্তু আমি ব্যথার চোটে কথাটা বললাম যে এই পার্লামেন্টে যারা আছে তারা তো জুলাই সনদ নিয়ে আন্দোলন করার কথা অনেক বেশি, এই পার্লামেন্ট তো তাদের দরকার নাই, তার কোনো ওপিনিয়ন লাগবে না, তো 2/3 মেজরিটি একটা দলের আছে, তারপরেও যখন তারা বহাল তবিয়তে আছে, এতে তো মনে হয় যে একটা কি ত্রিদলীয় সমঝোতার পার্লামেন্ট করছে, সেটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে। আর যদি এস্টাবলিশড হয়ে যায়, তারপরের ফেজটি আসবে তারেক রহমান সাহেব স্টেবল কিভাবে হবেন, কেবলমাত্র শুরু। সুতরাং আমরা চাই তারেক রহমান সাহেব 5 ইয়ার্স থাকুক, স্টেবল হন, কারণ জুলাই সনদ আমি আশাহত হয়ে যাচ্ছি তাদের অ্যাকশনে। তারা যদি আজকে ওই পার্লামেন্ট ছেড়ে আসতো, আমি আসতে বলি না তাদের, আপনার যদি ওই চেতনা থাকি আপনার ভিতরে, তাহলে তো আমি দেখতাম আপনাদের অ্যাকশনে। জুলাই চেতনা নিয়ে আমি কথা বলি, জুলাই উনি বলল নানান জায়গায় সেমিনার হইতেছে, তারা কিন্তু নির্বিকার। সুতরাং তারেক রহমান সাহেবের কঠিন হস্তে দমন করে সামনের দিকে আগাইতে হবে। মাঠে যদি আওয়ামী লীগের ডিস্টারবেন্স হয়, ডিস্টারবেন্স ওনার হবে, যেই মিশন নিয়ে নামছেন সেই মিশন ওনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে। কাজে আমি বলবো তারেক রহমান সাহেবকে কীভাবে শক্তিশালী করা যায়। আর যদি যারা জুলাই সনদের নাম করে পার্লামেন্টের সমঝোতার ভিত্তিতে গেছেন, তারা যদি মনে করেন 5 বছর টিকায় রাখবেন, আপনাদেরও নৈতিক দায়িত্ব তারেক রহমান সাহেবকে কীভাবে টিকায় রাখবেন।